লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৫০ জনেরও বেশি মানুষ। বুধবার ১৮ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বিবিসি। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৯ হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২০ জনে। প্রতিবেদন বলছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্ত অবস্থান থাকা রাজধানী বৈরুতের দক্ষিণ উপত্যকা, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই এলাকাগুলো হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। বিস্ফোরণ হয়েছে আগের দিন নিহতদের শেষকৃত্যের স্থানেও। লেবানিজ রেড ক্রসকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৩০টি অ্যাম্বুলেন্স নেওয়া হয়েছে ঘটনাস্থলে। এ ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের অধিবেশন ডাকা হয়েছে। দ্বিতীয় দফা বিস্ফোরণের পর দাহিয়া এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ওই এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোন সহ যোগাযোগের যন্ত্র থেকে দূরে থাকতে বলা হয়েছে। এর আগে মঙ্গলবার হিজবুল্লাহর যোদ্ধাদের কাছে থাকা পেজার বিস্ফোরণে লেবাননে অন্তত ১২ জন নিহত হন। এতে আহত হন ২৮০০ জনের মতো। আহতদের মধ্যে হিজবুল্লাহর সদস্য, মেডিকেল কর্মী এবং ইরানের রাষ্ট্রদূত রয়েছেন। এই বিস্ফোরণ হয়েছে লেবানন জুড়ে, বিশেষত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা চেষ্টার অভিযোগে এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এ পরিকল্পনার পেছনে ইরান জড়িত বলে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ইসরায়েলি গোয়েন্দাদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানায়, গ্রেপ্তার ব্যক্তি একজন ব্যবসায়ী। তুরস্কের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। নেতানিয়াহু, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট অথবা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধানকে হত্যার জন্য অভিযুক্ত ব্যক্তি ইরানের সঙ্গে দুটি বৈঠক করেন। শিন বেট ও ইসরায়েলি পুলিশের এক যৌথ বিবৃতিতে বলা হয়, গত মাসে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত সপ্তাহে শিন বেট জানায়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সাবেক ইসরায়েলি সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালনকে হত্যার চেষ্টা করেছিল। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। শ্রীলঙ্কায় আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। ২ বছর আগে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণার পর চরম অস্থিতিশীল অবস্থার মুখোমুখি হয় দেশটি। এ অবস্থার উত্তরণে হতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচন দেশটির সংস্কারের ভাগ্য নির্ধারণ করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। আসন্ন নির্বাচনে ৩৮ জন প্রার্থী লড়াই করবেন, তবে এই নির্বাচনে কোনো নারী প্রার্থী নেই। ২০১৯ সালে দেশটির প্রধান বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা ৪২% ভোট পেয়ে গোতাবায়া রাজাপক্ষের কাছে হেরে যান। এবার প্রেমাদাসা নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে। এদিকে যারা পরিবর্তন চান তারা বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়েকের দিকে তাকিয়ে আছেন। নির্বাচনে লড়ছেন দেশটির বিতর্কিত রাজাপক্ষে পরিবারের সদস্য নামাল রাজাপক্ষেও। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে। ভারতের মণিপুরে স্থানীয় কুকি আদিবাসী ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিরোধ দীর্ঘদিনের। রাজ্যটির উপত্যকার নিয়ন্ত্রণ নিতে চায় মেইতেই সম্প্রদায়, আর পাহাড়ি এলাকার নিয়ন্ত্রণ নিতে মরিয়া কুকি আদিবাসীরা। এর জেরে ২০২৩ সালের মে মাসে নতুন করে ছড়িয়ে পড়ে সহিংসতা, প্রাণ যায় ২ শতাধিকের। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও চলতি মাসে নতুন করে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সংঘাত মোকাবিলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বাড়তি ২টি ব্যাটালিয়ন মোতায়েন করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় বাহিনী ২ শতাধিক সেনা মোতায়েনের পরও বেসামাল মণিপুরের পরিস্থিতি। মণিপুরের চলমান উত্তেজনার জন্য বিদেশি হস্তক্ষেপকে দায়ী করে আসছে মোদী সরকার। সেই হস্তক্ষেপ রুখতে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরই মধ্যে ৩০ কিলোমিটার এলাকায় কাজ শেষ হয়েছে। ১৬৪৩ কিলোমিটার সীমান্তে বেড়া দিতে ৩১,০০০ কোটি রুপির বাজেট অনুমোদন দিয়েছে মোদী সরকার। এর আগে মঙ্গলবার সংঘাতে লিপ্ত ২ গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বস্তও করেন তিনি।
এদিকে রাজনৈতিক স্বার্থ হাসিলে বিজেপি সরকার মণিপুরে সহিংসতা কমানোর বদলে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধী দল কংগ্রেস। মণিপুরের আদলে ত্রিপুরাতেও সহিংসতা ছড়ানোর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাদের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে আয়োজনের অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার 18 সেপ্টেম্বর মন্ত্রিসভার এক বৈঠকে এক দেশ এক ভোট প্রস্তাবটি পাশ হয়। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এই নীতি বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল। এক দেশ এক ভোট কার্যকরের পথ খুঁজতে গত বছরের 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গঠন করেছিল সরকার। একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন আয়োজন করতে গত 14 মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে প্রতিবেদন জমা দেয় ওই কমিটি। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে বলেন, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে বিলটি উপস্থাপন করা হতে পারে। এক দেশ এক ভোট নীতি 2 ধাপে কার্যকর করা হবে, তবে ভোটারদের জন্য একটি তালিকাই থাকবে। কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য বিরোধী দল শুরু থেকেই এক দেশ এক ভোট পদ্ধতির সমালোচনা করে আসছে। তাদের মতে এই নীতির মাধ্যমে মোদী সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মতো ব্যবস্থা চালু করতে চাইছে। এটি সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী। মোদী সরকার বলছে এই নীতি কার্যকর হলে নির্বাচনের খরচ কমবে। একটি ভোটার তালিকাতেই 2টি নির্বাচন হওয়ায় সরকারি কর্মীদের কাজের চাপ কমবে। ভোটের আদর্শ আচরণবিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না। নীতি আয়োগ, আইন কমিশন, নির্বাচন কমিশনও এই ভাবনাকে নীতিগত সমর্থন জানিয়েছে।